আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ঈদ আনন্দ আড্ডায়। আমার সাথে আছে মিউজিক ইন্ডাস্ট্রিতে এখনকার সময়ে দাপিয়ে বেড়ানো তরুণ গিটারিস্ট ও মিউজিক কম্পোজার শাহরিয়ার আলম অনিক। অনিকের সাথে কথা বলবো, চলুন চলে যাই তার সাথে। কেমন আছেন অনিক? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটছে এই সময়টা? সময়টা যাচ্ছে আর কি, সবকিছু মিলাই যাচ্ছে, গুড ব্যাড সবকিছু মিলাই। সো আলহামদুলিল্লাহ যে হয়ে যাক। আচ্ছা, আপনি তো একজন মিউজিক কম্পোজার এবং গিটারিস্ট, তো এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? এই যাত্রাটা শুরু হয়েছিল আমার চাইল্ডহুড থেকেই। আই ইউজ টু গুড লিসেনার, সো আমি ভালো গান শুনতাম ছোটবেলা থেকেই। লাইক আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম তখন থেকেই আই ওয়াজ ইনটু গুড মিউজিক, যেমন লিঙ্কিন পার্ক, পিটবুল, গ্রিন ডে এগুলো শুনতাম। সো তখন থেকে আসলে গিটারের প্রতি একটা টান কাজ করে আর কি, ভালো লাগে ওই ডিস্টরশন ঝাঁঝালো সাউন্ডটা। সো তখন থেকেই আই ডিসাইড যে হ্যাঁ আমি কোনো একদিন হয়তো গিটার প্লে করবো। সো ওভাবেই আর কি ইচ্ছাটা ছিল। দেন আম্মুকে আমি বলতাম যে আই ওয়ান্না প্লে গিটার অর আই ওয়ান্না ডু মিউজিক। সো আম্মু বলতো হ্যাঁ তুমি এসএসসি দাও, তারপর কি তোমাকে আমি গিটার কিনে দিব অথবা বাইক কিনে দেবো, এরকম একটা কথা বলতো। বাট সামহাও সেটা অনেক আগেই আমি করে ফেলছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই আমি আই ওয়াজ সো ক্রেজি অ্যাবাউট মিউজিক। তো আম্মুকে আমি বলতাম না আমার এখনই গিটার লাগবে। সো অনেক কিছু বুঝায় দেন আম্মু আমাকে গিটার কিনে দেয় ক্লাস 6-এই। সো তখন থেকে আসলে মিউজিকটা শুরু হয় আমার। আচ্ছা, এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বেশি হেল্প করেছিল কে? হেল্প তো অবশ্যই আম্মু সাপোর্ট আছে এখানে, নিজের ডেডিকেশন ছিল। সো সব কিছু মিলাই আর কি, বাধাও ছিল, স্টিল আছে, আবার অ্যাপ্রিসিয়েশনও আছে, সব কিছু মিলাই আর কি। একজন গিটারিস্ট হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার কাছে? একটা গিটার হিসেবে বড় চ্যালেঞ্জ বলতে আসলে ভালো লাগে মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে বা গিয়ে সাপোর্ট করে, তখন ভালো লাগে। বাট এর মধ্যে আসলে প্রতিকূলতাও থাকে, যেমন অনেকেই এই জিনিসটা ভালো চোখে দেখে না এখন প্রফেশনটা, যে মিউজিক প্রফেশন হয়তো বা কেমন না কেমন। সো এদিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয় আসলে। আচ্ছা, যখন নতুন কোনো গানের জন্য সুর তৈরি করেন তখন সবচেয়ে প্রথমে কি মাথায় আসে, মেলোডি নাকি লিরিক্স? অফকোর্স আমি মেলোডি নিয়ে চিন্তা করি, কারণ আসলে লিরিকটা আমাকে দিয়ে হয় না। সো আমি লিরিক নিয়ে আসলে কাজ করি না। সো লিরিক যদি কেউ আমাকে দেয় বা আমি কালেক্ট করি, তার মধ্যে আমি একটা গুড মেলোডি ক্রিয়েট করার ট্রাই করি। সো এটাই আমার মনে হয় যে আমার ভিতরে টিউনটা আছে। সো আই মেক টিউন, এটাই। সো মেলোডি দিয়ে শুরু করা হয়। আচ্ছা, ছোটবেলা থেকেই যেহেতু এটা বাজিয়ে আসছেন, তো আমরা কি এখন শুনতে পারবো কিনা? Thank you. পূর্ণতার ওয়ারফেজ একটা সলো ছিল অনি হাসানের। না ধন্যবাদ, ভালো ছিল। মাই মোস্ট ফেভারিট সলো। আপনি তো অনেক সুর তৈরি করেন, তো আমাদের মাঝে কি একটু সুরটা গুনগুন করে গিয়ে শোনা যাবে? বলেন। আপনি যেহেতু বলে ফেলছেন, সো আই ক্যান ট্রাই। বাট আমার আসলে অনেক ঠান্ডা লাগছে এন্ড জ্বর, তো আমি শান্তকে জাস্ট কমিটমেন্ট দিয়েছিলাম বিধে আজকে আসছি। সো আমার একটা গান আছে, ইটস কল্ড রংধনু বাতাসে। এটা আমার টিউন কম্পোজিশন এন্ড সবকিছু। এটা আমার ব্যান্ড এক্সিস্ট, যেখানে আমি বিলং করি। সো ওই ব্যান্ডের ব্যানারের গানটা। সো আমি একটু জাস্ট ট্রাই করছি। আমি তোমার আকাশ থেকে বৃষ্টি হয়ে না, তুমি আমার মন থেকে ঝড় হয়ে না। আমি তোমার আকাশ থেকে বৃষ্টি হয়ে না, তুমি আমার মন থেকে ঝড় হয়ে না। তোমার ছিল সেই যে ছবি দেখি এখনো, রং তুলি হাতে নিয়ে ভাবি আমি সারাক্ষণ। তুমি ছিলে আমারই হৃদস্পন্দনের মাঝে, থাকবে আগামীর পথে। আজ রংধনু বাতাসে উড়ব দুজনে,
একসাথে হারাবো ওই নীলিমার ওই দিগন্তের পারে, শুধু তুমি আর আমি বাসবো মেঘের দেশে, শুধু তুমি থাকবে আমার মনে সারাটি জুড়ে। চমৎকার। যে আমি দেখলাম আপনি গানটি খুব মনোযোগ দিয়ে গাইছেন, তো এই যে গিটার যখন আপনি বাজান বা হচ্ছে গান সর্বপ্রথম মাথায় কি কাজ করে? প্রথম যে আমি আসলে অ্যাকুরেসিতে বিশ্বাসী, হ্যাঁ, সো মানে অ্যাকুরেশন অ্যান্ড পারফেকশনটা হচ্ছে আমার কাছে ম্যাটার করে, সো ওটাই ডেলিভার করার চেষ্টা করি আসলে, যে হ্যাঁ একটা কিছু বাজালে যেন যখন আমি পাবলিকলি কোনো কিছু বাজাবো, প্র্যাকটিসে তো অনেক কিছু বাজি, বাট পাবলিকলি বা আমি কোনো কিছু শো করতেছি তখন আসলে পারফেকশনটা দেওয়ার ট্রাই করি, এটাই মাথায় থাকে যে কীভাবে একটা ভালো ডেলিভার করতে পারি আমি আমার মিউজিককে। আর আমরা জানি সুর আসলে সঙ্গীত শিল্পী শৈল্পিকতা আসলে সাধনা জিনিস, সাধনা করতে হবে, হয়তো কোনো না কোনো একদিন হয়তো বা সে সাকসেসের দেখা পেতে পারে। আপনি কি কোনো বড় বাধার সম্মুখীন হয়েছেন কিনা এই প্রফেশনে আসার জন্য? বড় বাধা আসলে তো অবশ্যই আসছে। একটা সময় আমি অনেক গুড স্টুডেন্ট ছিলাম, সো সামহাও সেটা আমার ফ্যামিলি বলে যে মিউজিকের জন্য একটু মানে পড়াশোনা একটা সময় একটু ব্যাঘাত ঘটেছিল, সো ওটা একটু বাধা, আমি কি বলবো মানে না, ওটা আমি ওভারকাম করতে পারছি হয়তো বা পরে আবার, তো হ্যাঁ এই আর কি। সামনেই তো ঈদ, তো ঈদ কোথায় কাটানো হয়? ঈদ আমার হোম টাউন যেহেতু টাঙ্গাইলে, সো টাঙ্গাইলেই ম্যাক্সিমাম টাইম কাটানো হয়, সো এবার মনে হচ্ছে যে ঢাকায় ঈদ করবো, টাঙ্গাইলে যাওয়ার প্ল্যান নেই। তো ঈদটা আমার কাছে অনেক স্পেশাল, হ্যাঁ, মানুষ যেরকম বলে যে আসলে ঈদ মানে ঈদ করব ঈদে ঘুমাবো, নো ম্যান, কেন? অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের বছরে দুইটা ঈদ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আস, মানে টু মি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি মনে করি যে ঈদটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, সো আমি অবশ্যই এনজয় করতে চাই ঈদটা, আমি ঘুমায় কাটাতে চাই না। কখনকার ঈদ ভালো ছিল, আগে নাকি এখনকার? ছোটবেলার ঈদের আমার কাছে মনে হয় যে আমি বেঁচে আছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট, এন্ড এটাই আমার সবকিছু। সো ছোটবেলা যেরকম বড়বেলাও সেরকম, তবে ছোটবেলায় তো আসলে একটু অন্যরকম ছিল, এটা স্বাভাবিক, একটু তখন ফ্যান্টাসি ছিল একটু অন্যরকম, বা তখন ঈদ কাটানো হয়েছে একটু অন্যভাবে, সো ওটা একটু বেশি মজা ছিল। এখনো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আসলে যে এনজয় করতে। পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা মা, আমরা 3 ভাই। আচ্ছা, সবাই কি সাপোর্ট করছে এই পেশাকে? হ্যাঁ, একটা সময় যখন দেখছে না যে হ্যাঁ আমি আসলে করতে পারতেছি বা আমি যা চাচ্ছি হয়তো বা এগোতে পারছি, সো তারপর তারা দে অ্যাপ্রিশিয়েট মি। হ্যাঁ। আচ্ছা, কখনো যদি প্রতিকূলতা আসে যে প্রফেশন থেকে সরে দাঁড়াতে হবে, তখন কি সিদ্ধান্ত নেবেন? অলরেডি আই ফেসড লটস অফ প্রতিকূলতা, সো প্রতিকূলতা আসলে থামাতে পারবেন না যতদিন বেঁচে আছি। তবে হ্যাঁ, আমার একটা উইশ আছে যে হ্যাঁ আমি যেহেতু ইসলাম ধর্ম থেকে বিলং করি, সো আমি মিউজিকটা একদিন হয়তো বা কুইট করে দিব, হজ করে এসে একটা এই যে আমার যদি মনে হয়, তো তখন আমি টোটালি মিউজিক ছেড়ে দিব। তো এছাড়া আমার কোনো প্রতিকূলতা মনে হয় না যে আমাকে হার মানাতে পারবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এই যে মিউজিককে বেছে নিয়েছেন জীবনে, এটা কি শখ থেকে শুরু হয়েছিল? অবশ্যই শখ থেকে, প্যাশন থেকেই মিউজিকে আসা। তারপর হচ্ছে গিয়ে যখন প্রোগ্রেস করতে পারছি বা মানুষ আমাকে বুঝতে পারছে যে হ্যাঁ আই এম ডুইং সামথিং, তারাকে আমার ডাকছে বা কাজ করতেছি হয়ে পছন্দ করছে, তারপরে এটা আমি প্রফেশনাল মানে ওয়েতে আর কি নিয়েছি বিষয়টা, যে হ্যাঁ এটা প্রফেশন হতে পারে। শুরু থেকে এ পর্যন্ত কতটি কাজ করেছেন এগুলো নিয়ে? কাজ তো অনেক করেছি, আমি বেসিকলি লাইভ মিউজিশিয়ান, সো আমার একটা ব্যান্ড আছে এক্সিস, ওটা হচ্ছে আমি ফাউন্ডার মেম্বার। আমরা 2020-তে মাই টিভি রক ইন বাংলাদেশ থেকে বেরোইছি, ন্যাশনাল কোয়ালিফাইড ব্যান্ড অ্যান্ড মিউজিশিয়ান আপনি বলতে পারেন। সো এছাড়াও ব্যান্ড এখন পোস্টপন্ড আছে, কারণ আমাদের মেম্বার্স এক একজন এক এক জায়গায়, কেউ এসে চায় না, সো আমি দেশে আছি, সো আমাদের মানে ব্যান্ডটা পোস্টপন্ড হলেও আমি কাজ করতেছি, অনেক আর্টিস্ট বা হচ্ছে ব্যান্ডের সাথে গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করতেছি, কিছু কম্পোজিশন করতেছি, এই তো চলতেছে। সামনে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে চিন্তা ভাবনা কি কাজ করছে, নতুন কিছু আছে কিনা দর্শকদের জন্য? ঈদ উপলক্ষে আসলে আমার এখন রিলিজ করার মতো কোনো প্ল্যান নেই, আমি আসলে কাজ করতেছি। আর আমার আসলে ওরকম কোনো প্ল্যান থাকে না যে আমি কোনো একটা উৎসব অনুযায়ী আমি কোনো কিছু ডেলিভার করব, এরকম না। আমি বিষয়টা হচ্ছে যে আমার প্রিফারেন্স মিউজিক, আমি আসলে কি চাচ্ছি, তো সেটা যে পর্যন্ত পারফেকশন না আনতে পারি সে পর্যন্ত আমি সেটা ডেলিভার করি না, ঠিক আছে। সো ওরকম না যে ঈদ আসছে বলে আমাকে একটা গান বের করতে হবে, রিলিজ করতে হবে, এরকম না। আমার কাছে ওই কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ইম্পর্টেন্ট, সো এই আর কি। আচ্ছা, এই বর্তমান সময়ে যারা আছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তো মিউজিক কম্পোজারদের মধ্যে আপনার কি পছন্দের কেউ আছে কিনা, কার কাজ ভালো লাগে? জি, এখন বর্তমানে ইমন চৌধুরী, সো ওনার কম্পোজিশন আমার কাছে ভালো লাগছে। আপনি কাকে ফলো করেন, কাউকে কি ফলো করা হয়? অফকোর্স
আমার আর্লি ইন্সপিরেশন টু গিটার আমি বলবো যে কমল ভাই ফ্রম ওয়ারফেজ। তো আমি ওনার বিশাল বড় ফ্যান, অ্যান্ড ওখান থেকে অনি হাসান, সো আইব বাচ্চু অফকোর্স লিজেন্ড। সো ওনাদের থেকে আর কি ইন্সপায়ার্ড টু প্লে গিটার মিউজিক, এই আর কি। আপনি তো অনেক লাইভ কনসার্ট করেছেন, তো ওইখান থেকে এমন কোনো স্মৃতি আছে আপনার যে ওইটা স্মরণীয় হয়ে থাকবে সব সময়? হ্যাঁ, বা মজার অফকোর্স কোনো ঘটনা? ওরকম দুইটা স্মরণীয় কাহিনী আমার আছে, একটা ওর্স্ট অ্যান্ড আরেকটা খুবই লাভলি। সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য গাইস। সো আমি হচ্ছে গিয়ে কেউ মাইন্ড করেন না, আসলে আমি উত্তরবঙ্গে শো করেছিলাম সিরাজগঞ্জের দিকে। ও দুইটা শো করছি আমার লাইফ, ওই দিকে দুইটাই খুবই ওর্স্ট এক্সপিরিয়েন্স। একটা কেমন মানে এইটা কাইন্ড অফ মানে একটু মানে ফানি লাগছে আমার কাছে, আবার একটু এম্বারেসিংও লাগছে। আমি একটা সিরাজগঞ্জে একটা শো করতে গেছি আমরা ব্যান্ড নিয়ে, অ্যান্ড আমরা বাজাচ্ছি, আমরা যারা আসলে রক অ্যাটিটিউডের মিউজিশিয়ান, আমরা সাপোজ ময়ের উপরে পাড়া দিয়ে বাজাই, রিফটিপ বাজাই, সলো টলো বাজাই। সো আমি বাজাচ্ছি একটা গান, আমরা বাজাচ্ছি, সো সলোর টাইমে আমি জাস্ট গিয়ে পাটা রাখছি ময়ের উপরে, হ্যাঁ। অ্যান্ড মানে সাউন্ডের সবাই ক্রু থেকে শুরু করে মালিক এই নামেন নামেন, আপনি কী করতেছেন এটার উপরে। সো এটা খুবই আমার কাছে ফানি লাগছে বিষয়টা, হ্যাঁ, যে ভাই এটা রুটি রুটি। আসলে রক মিউজিক যারা করে, আমরা সেই ওয়েস্টার্ন থেকে শুরু করে মেটালিকা, আয়রন মেডেন, জন পেট্রুচি, আমাদের দেশের লিজেন্ড আইব বাচ্চু থেকে শুরু করেছেন সবাই, এটা ইটস এ রক অ্যাটিটিউড। আমি বলবো যে প্লেয়িং পশ্চার, সো ইটস এ কালচার ম্যান। সো এটা নিয়ে এত করার কোনো প্রয়োজন নেই। সো এটা একটু আমার কাছে ফানি লাগছে, অ্যান্ড অলসো একটু এম্বারেসিং লাগছে এটা। আরেকটা শো অনেক লাভলি ছিল আমার জীবনের স্মরণীয়, সেটা হচ্ছে যে সম্ভবত 2023-এ টাঙ্গাইলে বিন্দুবাসিনী বয়েজে একটা শো ছিল, প্রথম আলো কর্তৃক হচ্ছে সংবর্ধনা, GPA5 সংবর্ধনা ছিল। সো আমি প্লে করেছিলাম ব্যান্ড টাচের সাথে, আমার টাঙ্গাইলের লিজু ভাই টাচের সাথে আমি বাজিয়েছিলাম। অ্যান্ড ওইটাতে মোটামুটি ক্রাউড ছিল 2000-এর মতো, 1000 ছেলে 1000 মেয়ে। সো আফটার দ্যাট শো আমি এত বড় আর্টিস্ট না, আগে বলে নিই, আমি খুবই ছোট্ট ক্ষুদ্র আর্টিস্ট। সো ওই শোটা করার পরে লাইক আমাকে প্রায় 400-500 মেয়ে এসে ঘিরে ধরছে যে হ্যাঁ ছবি নেবে। অ্যান্ড মানে আমার ওই দিন 3টা শো ছিল। আমি যদিও তাদের 50-60 জনকে সেলফি বা ফটোগ্রাফ করতে মানে সুযোগ দিতে পেরেছি। সো বাকিগুলো আসলে মানে সবাই অনেকেই ছিল যে হ্যাঁ ক্রেজ ছিল একটা, যে হ্যাঁ ছবি তুলতে চাই ভাই, ইউ আর জস and you're playing, ভালো লাগছে এরকম একটা বিষয়। সো এটা একটা অবশ্যই মানে মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে আমার লাইফে। আচ্ছা, এই যে শো করার পরে হচ্ছে ভক্তরা যখন আসে বা অটোগ্রাফ নিতে চায়, তখন কেমন অনুভূতি কাজ করে আর কি? অবশ্যই ভালো লাগে। এটা তো আসলে একটা আর্টিস্টের কি বলবো অ্যাচিভমেন্ট বা পাওয়াটাই তো এটা, যে অডিয়েন্স দেয়ার অক্সিজেন টু আস, হ্যাঁ। সো আমরা বলবো যে আমরা যারা আর্টিস্ট, শৈল্পিক মন মানসিকতার মানুষ, আমাদের আসলে টাকা বা ক্ষমতা দিয়ে আমাদের পাওয়া যায় না, আমাদের পাওয়া যায় ভালোবাসা দিয়ে। সো অডিয়েন্স যখন আসলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড বলে যে হ্যাঁ ভাইয়া আপনি অনেক জোস বাজান, ভালো লাগছে, তো সেটা অফকোর্স ভালো লাগে। অ্যান্ড ওটাই অনুপ্রেরণা থাকে যে হ্যাঁ এদের জন্য হলো আমাকে ভালো কাজ করতে হবে। আচ্ছা, আপনার যে ভক্তরা আছেন তাদের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? অফকোর্স ঈদ এনজয় করো তোমরা, ঠিক আছে, সামাই খাও, ঘুরো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে টাইম দাও, এনজয় করো, এই তো গুড মিউজিক, লিসেন টু গুড মিউজিক, ইয়া। আচ্ছা, আমরা একটু এক লাইন একটু গান শুনবো আপনার, দেন অনুষ্ঠান শেষ আবার করে দেবো গান? আমরা। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম শাহরিয়ার আলম অনিকের সাথে, খুব ভালো লাগলো। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে আবারও হাজির হব আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চোখে চোখে চেয়ে থাকা কবে হবে বলো, কথা বলা আবেগী মন বাধা মানে না, বাধা ভেঙে কাছে আসো না। চোখে চোখে চেয়ে থাকা কবে হবে বলো, কথা বলা আবেগী মন বাধা মানে না, বাধা ভেঙে কাছে আসো না। কি নেশা ছড়ালে, কি মায়া জড়ালে, কি নেশা ছড়ালে,
কি মায়া জড়ালে